ওই যে লোকটি লাঠি ঠক ঠক করতে করতে এগিয়ে আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, ওকে তোমরা কেউ চেনো কি? গায়ের রং ভূষো কালির মতো, বয়স 60-এর কাছাকাছি এবং দেহ অস্থি চর্মসার হলেও তেল পাকা বাঁশের লাঠির মতো শক্ত ও সোজা। চোখ দুটো একে কুতকুতে, তাই টেরা, এবং ডান পাখানা মাকা ও খোঁড়া। লোকটি নাপিতকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবার জন্যে মাথায় রাখে লম্বা চুল এবং মুখে রাখে গোঁফ দাড়ি। কাপড়ের বাজার আকড়া বলে কালো রঙের লুঙ্গি, সর্বদাই গলায় চিটচিটে ময়লা পইতে ঝুলিয়ে আদুর গায়ে থাকে এবং বাইরে যেতে বাধ্য হলে অঙ্গে ধারণ করে বড়জোর একটা গেঞ্জি। চেহারাখানি পছন্দ হচ্ছে না? ওর নামটিও বোধহয় তোমাদের মনে ধরবে না, শ্রী বটুক ভৈরব ভট্টাচার্য। মহাকবি শেক্সপিয়রের সৃষ্ট কুৎসিতজীবী মহাজন শাইলকের নাম আজ সারা পৃথিবীতে কুবিখ্যাত হয়ে আছে। বরানগরে শেক্সপিয়রের সমকক্ষ কবির জন্ম হয়নি, তাই বটুক ভৈরব ভট্টাচার্যের নাম দুনিয়াময় ছড়িয়ে পড়তে পারেনি। কিন্তু স্থানীয় লোকজনের কাছে সে ছিল বিভীষিকার কুখ্যাত অগ্রদূতের মতো। বটুক দিন গুজরান করত সুদে টাকা খাটিয়ে। মা বাপ ভাই বোন বউ ছেলে মেয়ে বলতে বটুকের কেউ ছিল না, কিন্তু তার মুখ দেখলে বা কথা শুনলে মনে হয় না যে এই জন্যে সে কিছুমাত্র অভাব বোধ করে। নিজের বাড়িতে একাই 100 হয়ে থাকতে চায়, বামুন চাকর ঝি পর্যন্ত রাখতে নারাজ। বলে চুরি করবে, গলায় ছুরি দেবে, সর্বস্ব লুটে নেবে। লোকে বলে তার লোহার সিন্ধুক হাতড়ালে পাওয়া যাবে নগদে আর সোনাদানায় লক্ষ টাকার ঐশ্বর্য। অথচ একখানা পুরাতন নড়বড়ে ছোট বাড়ির 3খানা খুপড়ি খুপড়ি ঘর নিয়ে সে থাকে এবং সংসারের যাবতীয় কাজকর্ম চালনা করে স্বহস্তে। বুঝতেই পারছ, যাকে বলে হাড় কিপটে, বটুক হচ্ছে সেই দলের লোক। কাজেই সেই অজুহাতে মাছ মাংস ছোঁয় না, মাসে 2-1 দিনের বেশি বাজারে যায় না, কারণ নিজের বাড়ির সঙ্গে সংলগ্ন একখণ্ড জমিতে ফলিয়েছিল লাউ, কুমড়ো, বেগুন ও ঝিঙে ধুঁধুল প্রভৃতি তরি তরকারি। 2টি ভাতের সঙ্গে তাই দিয়েই সেই নিবারণ করত ক্ষুধার তাড়না। আমরা বলা বলি করতাম, বটুকের টাকায় হাত দেবার জনপ্রাণী নেই, তবে কার জন্য সে এত কষ্ট স্বীকার করছে? এই টাকার কুমির কি মরবার পরও জখ হয়ে নিজের সিন্ধুক আগলে বসে থাকবে? সে কথা কয় এমন ট্যাক্খরের মতো যে শুনলেই খারাপ হয়ে যায় মেজাজ। তার মনের মিল নেই কারোর সঙ্গেই, এবং সাধ্যমতো কেউ তার ছায়া মারাতে চাইত না। কিন্তু তবু অভাবী ও অভাগা লোকেরা তার দরজায় ধর্ণা দিতে বাধ্য হতো কেবল টাকা ধার করবার জন্যই। উত্তমর্ণ ও অধমর্ণ, অর্থাৎ টাকা যারা ধার দেয় আর যারা ধার নেয়, তাদের মধ্যে মিষ্ট সম্পর্ক থাকে না কোনো কালেই। আবার এমন সব মহাজনও আছে ঋণীদের কাছে যারা দুর্জন নয়। গোড়াতেই বলে রেখেছি, এ শ্রেণীর মহাজন ছিল না বটুক ভৈরব। নিতান্ত দুর্ভাগ্য না হলে কেউ তার দ্বারস্থ হতে চাইত না। সুদ তার যেমন চড়া, মেজাজ তার তেমনি কড়া। দৃষ্টান্ত স্বরূপ নিতাই চাঁদের কথাই ধরো না। বছর 2 আগে কলেরায় একসঙ্গে মারা পড়ল তার বউ, 1 ছেলে ও 1 মেয়ে। তার সংসারে আপন বলতে রইলেন কেবল তার মা। গত বৎসর থেকে তিনিও পক্ষাঘাতে শয্যাশায়ী, এবং এ বৎসর তার শয্যা পরিণত হয়েছে মৃত্যুশয্যায়। এখনও বেঁচে আছেন বটে, কিন্তু ডাক্তার জবাব দিয়ে গেছে। নিতাই একে গরিব, তার উপর ওই সব আধিব্যাধির দায়ে তাকে বাধ্য হয়ে বারে বারে বটুকের কাছ থেকে বাড়ি ও জমি বাঁধা রেখে টাকা ধার করতে হয়েছিল। আসল ধার 500 টাকার বেশি নয়, কিন্তু নিতাইকে এ পর্যন্ত সুদ গুনতে হয়েছে যত টাকা, তার পরিমাণ ছাড়িয়ে উঠেছিল আসলকেও। নিতাইয়ের মায়ের অবস্থা সেদিন অতিশয় খারাপ, সেদিনটা কাটে কিনা সন্দেহ। এমন দুর্দিনেই নিতাইদের সদরে লাঠি ঠকঠকিয়ে খোঁড়াতে খোঁড়াতে বটুকের আত্মপ্রকাশ। এসেই খ্যাঁকখ্যাঁকি এসে বলে উঠল, ওহে নিতাই, বলি তোমার মতলবখানা কি? গেল মাসে সুদ বাকি পড়েছে, এ মাসে আমি আর কোনো কথাই শুনব না। নিতাই হাত জোড় করে বলল,
আগে ভট্টাচার্য মশাই বাড়ির পাশেই থাকেন, কিছুই তো আপনার অগোচরে নেই। আমার মাঝে এখন যান তখন যান হয়ে আছেন। বটুক তেলে বেগুনে জ্বলে উঠল। তোমার মা মরবে, আমার কি? নিয়ে এসো আমার টাকা, নইলে আমি নালিশ করব। নিতাই বলল, মা মারা গেলে আমি এই বাড়ি আর জমি বেচে সুদে আসলে আপনার টাকা শোধ করব, অন্তত এই মাসটা আমাকে রেহাই দিন। কিন্তু বটুক নাছোড় বান্দা। নিতাইয়ের কাকুতি মিনতি, চোখের জল, পায়ে ধরা সবই ব্যর্থ। অবশেষে পাড়ার এর ওর তার কাছে হাত পেতে কুড়িয়ে বাড়িয়ে কোনো রকমে তাকে 2 মাসের সুদের দাবি মেটাতে হলো। তারপর কাটল 3 সপ্তাহ। ইতিমধ্যে নিতাইয়ের মায়ের মৃত্যু ও শ্রাদ্ধাদি ক্রিয়া শেষ হয়ে গেছে এবং শ্রাদ্ধের ভোজসভায় বটুকও যোগ দিতে লজ্জিত হয়নি। সেদিনই নিতাই তাকে জানিয়ে দিয়েছিল, ভট্টাচার্য মশাই, আপনার 500 টাকার জন্য ভাববেন না। বাড়ি আর জমি বিক্রি করবার জন্যে এর মধ্যে আমি দালালদের খবর দিয়েছি। চলে আসতে আসতে নীরস কণ্ঠে বটুক বলেছিল, দেখা যাবে। বটুকের ঘুম বড় সজাগ। চোরের ভয়ে কোথাও খুটস করে শব্দ হলেই সে ধড়মড়িয়ে উঠে পড়ে। এক রাত্রে কি এক সন্দেহজনক আওয়াজে চট করে তার ঘুম ভেঙে গেল। স্তব্ধ গভীর রাত্রে কোথায় যেন কোদাল দিয়ে মাটি কোপানো হচ্ছে। বটুক বিছানা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। নিতাইয়ের বাড়ির পিছন দিকটা জুড়ে ছিল খানিকটা জঙ্গল ভরা পোড়ো জমি। কেউ সেদিকে যেত না। একটা ঝোপের পাশে জ্বলছে হ্যারিকেন লণ্ঠন। একজন লোক কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে, আর একজন লোক মস্ত পোঁটলা থেকে কিসব বার করে পাশের একটা বড় ট্রাঙ্কের ভিতর রেখে দিচ্ছে। কি ওগুলো? রাশি রাশি টাকার মতো চকচকে চাকতি। হ্যাঁ, ওগুলো টাকা না হয়ে যায় না। হে ভগবান, এ যে কাঁড়ি কাঁড়ি টাকা। ওরে পাশে, ওসব আবার কি? তারা তারা কাগজ যে। কি কাগজ? মিটমিটে আলোয় দূর থেকে স্পষ্ট না দেখা গেলেও কাগজের আকার দেখে এটুকু বুঝতে দেরি লাগে না যে ওগুলো হচ্ছে নোটের তাড়া। বটুক একে একে গুনে দেখল 50টা মোটা মোটা তাড়া। ওরে বাবা! গর্ত খোঁড়বার পর লোক দুটো ট্রাঙ্কটা তার মধ্যে পুরে আবার মাটি চাপা দিল। তারপর সেখানে গাদা গাদা ডাল পাতা ও রাবিশ বিছিয়ে উঠে দাঁড়ালো। একবার চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে আলো নিভিয়ে ফেলল। তারপর আবছা আবছা দেখা গেল তারা চোরের মতো চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে বাইরে এসে অন্ধকারে মিলিয়ে গেল কোথায়। বিষম লোভে বটুকের চোখ জ্বলতে ও দারুণ উত্তেজনায় তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। এই যে গুপ্তধনের ব্যাপার, তাতে আর সন্দেহ নেই। বেটারা নিশ্চয়ই চোর কি ডাকাত। কোথায় চুরি বা লুটতরাজ করে পুলিশের ভয়ে আপাতত কিছুদিনের জন্য এখানে বামাল লুকিয়ে রেখে গেল। সবাই জানে এই পোড়ো জমিতে কেউ পা বাড়ায় না। বটুক আন্দাজ করতে লাগলো কত টাকা ওখানে থাকতে পারে। অন্তত 25-30 হাজারের কম নয়, চাই কি 50, 60, 70 বা তারও চেয়েও বেশি হতে পারে। নোটগুলো যদি 100 টাকার হয় তাহলে তো কথাই নেই। উফ! লাফ মেরে পাঁচিল ডিঙিয়ে তখনই চোরের উপর বাটবাড়ি করবার জন্য বটুকের হাত পা নিষ্ফিস করতে লাগলো। কিন্তু তার পা খোঁড়া এবং পাঁচিল যা উঁচু, তারও উপরে নিতাইদের আছে দুটো বড় বড় খেঁকি নেড়ি কুকুর। মাঝে মাঝে তারা তাকেও দাঁত খিচিয়ে তাড়া করে আসে। কুকুরের কামড় খেয়ে জলাতঙ্ক রোগে মরবার স্বাদ তার নেই। কিন্তু কুকুরেরা এই অজানা লোক দুটোর সাড়া পেল না কেন? তারা কি বাইরে টহল দিতে গিয়েছে? পরের দিন ভোরবেলাতেই বটুক হন্তদন্ত হয়ে নিতাইয়ের বাড়িতে ছুটল। নিতাই শুধল, কি ভট্টাচার্য মশাই, এত সকালে যে? বটুক বাজে কথায় সময় নষ্ট করবার লোক নয়। বলল, বাবা নিতাই, তুমি সেদিন বলছিলে না তোমার বাড়ি আর জমি বেচতে চাও? আজ্ঞে হ্যাঁ, দালালের মুখে একজন খদ্দের দর দিয়েছেন 7,500 টাকা। 7,500? ওরে বাবা, ওই পচা বাড়ি আর পোড়ো জমির দাম 7,500 টাকা? খারাপ হয়েছে? নিতাই বলল, এক বুড়ো জমিদারের শখ হয়েছে সে জীবনটা গঙ্গার ধারে কাটিয়ে দেবেন। আমার বাড়ি থেকে গঙ্গা দেখা যায়, 2-1 দিনের মধ্যেই বায়না হবার কথা। নগদ 7,500 টাকা যে বুকের রক্তের অনেকখানি। অতগুলো টাকা কি ফস করে হাতছাড়া করা যায়?
দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বটুক গুটি গুটি বাড়ি ফিরে এলো। সারা রাত দুর্ভাবনায় তার ঘুম হলো না। বলে কিনা 2-1 দিনের মধ্যে বায়না হয়ে যাবে, কিন্তু যে বাড়ির বাজার দর 1,500 টাকা উঠবে না, তার জন্যে কি? বটুক আর ভাবতে পারল না। পরদিনই আবার গিয়ে হাজির হল নিতাইয়ের দরজায়। কি ভট্টাচার্য মশাই, নিতাই, তোমার বাড়ি আমিই কিনব, কিন্তু এক শর্তে। শর্তটা কি? তোমাকে 3 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে। এত তাড়াতাড়ি কিসের? ভালো ভাড়াটে পেয়েছি, 1 বছরের ভাড়া আগাম দিবে। এখনই আসতে চায়। বেশ, আমার আপত্তি নেই, কিন্তু চাই নগদ 7,500 টাকা। হোস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বটুক তিক্ত কণ্ঠে বলল, বেশ বেশ, তাই হবে। তাই হলো। লেখাপড়া হয়ে গেল চটপট। ধার শোধের জন্য মহাজনকে 500 টাকা দিয়ে পুরো 7,000 টাকা নিয়ে নিতাই 3 দিনের মাথায় ছাড়ল তার বাস্তবিটা। বটুকের আর তর সইল না, তৎক্ষণাৎ নিতাইয়ের বাড়ি দখল করে বসল। তার মন বুকের ভিতরে ধেই ধেই করে নাচতে নাচতে ক্রমাগত বলতে লাগলো, কেল্লা মার দিয়া, কেল্লা মার দিয়া বাবা, কেল্লা মার দিয়া। তারপর সেই রাত্রেই ঝিমন্ত রাতে ঘুমন্ত বাতাস, গঙ্গার বুকেও ঝিমঝিম ভাব, স্রোত বইছে ঝিরঝির। শোনা যায় কি না যায়, খালি ঝিঁঝি পোকাগুলো ঝরঝরে গলায় এক টানে ডেকে চলেছে, ঝি 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 ঝি। এমন সময়ে বড় জমির ওপরে এক হাতে লণ্ঠন আর এক হাতে কোদাল নিয়ে বটুকের আবির্ভাব। এই সেই জায়গাটা। তাড়াতাড়ি ডালপালা ও রাবিশ ছড়িয়ে মাটি কোপাতে কোপাতে বেরিয়ে পড়ল একটা মরচে ধরা, তোবড়ানো ও পুরাতন টিনের ট্রাঙ্ক। থরথর কম্পিত বুকে বটুক ট্রাঙ্কের ভিতর হাত চালিয়ে আঁচলা করে বার করতে লাগলো রাশি রাশি চকচকে টিনের চাকতি, আর বেরোতে লাগলো নোটের মাপে কাটা তাড়া তাড়া চোতা কাগজ। ট্রাঙ্কের ভিতরে আর কিছুই নেই, খালি রাশি রাশি টিনের চাকতি আর চোতা কাগজ। বিকট স্বরে আর্তচিৎকার করে বটুক অজ্ঞান হয়ে ঘুরে পড়ে গেল সেইখানেই। তখন কলকাতায় চৌরঙ্গীর এক রেস্তোরাঁয় বসে চপ, কাটলেট আর পাউল কারির অর্ডার দিয়ে নিতাই তার আরও 2 বন্ধুর সঙ্গে হেসে হেসে গড়িয়ে পড়ছিল। তাদের ফন্দি যে এত সহজে এমন লাকসই হবে, এটা কেউই আন্দাজ করতে পারেনি।